রাজনীতির মাঠে নানা ধরনের প্রশ্ন কিন্তু নিত্য নতুনভাবে তৈরি হয়, কারণ অনেকেই যখন ক্ষমতার মসনদে বসেন তখন তাদের যে বিরোধী অবস্থানে থাকাকার সময়ের যে আলোচনা, আন্দোলন কিংবা অবস্থান, সেটি কিন্তু তখন ভিন্ন অবস্থান দৃষ্টিগোচর হয়। কারণ মানুষ সবসময় ক্ষমতাসীনের বিপক্ষে তার দোষ ত্রুটি তুলে ধরার জন্য ব্যতিব্যস্ত থাকে। এমন বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির যখন যে ক্ষমতার মসনদে থাকে তার নানা সংশয়, তার নানা সংকট নিয়ে আলোচনা, এটাই স্বাভাবিক। একইভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে নতুন করে ক্ষমতায় আসীন হওয়া বিএনপি এবং বিএনপি সরকারের যে এই 1.5 মাসের সরকার, ইতিমধ্যে তার 180 দিনের কর্মসূচি বা 180 দিনের যে লক্ষ্যমাত্রা সেটি শেষ না হলেও চলমান সরকারের নানা কার্যক্রম নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা আমরা দেখতে পাচ্ছি। আর সেসব বিষয় নিয়ে মূলত কথা চলছে দেশের বিভিন্ন মহলেই। আমরা সেসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। বিএনপি কি পুরনো পথে, মানে রাজনীতির মাঠের পুরনো পথেই হাঁটছে কিনা বিএনপি, এই প্রশ্ন তৈরি হচ্ছে দেশের চায়ের দোকান থেকে গঞ্জের বিভিন্ন আলোচনায়। আর সেসব বিষয় নিয়ে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের সম্মানিত দুজন অতিথি। আছেন ডক্টর মঞ্জুর এ চৌধুরী, রাজনীতি বিশ্লেষক এবং অধিকার কর্মী। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শাহিন হাসনাত এবং রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আপনার আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশাহ। আমরা আলোচনা করব বিএনপি কি পুরনো পথে। আপনারা নিশ্চয় জানেন যে আজকের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আলোচিত একটি খবর হচ্ছে সাবেক স্পিকার জাতীয় সংসদের শিরিন শারমিন, তিনি গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেপ্তারের খবর নিয়ে ভোর রাত থেকেই কিন্তু বিভিন্ন আলোচনা। এখানে নানা আলোচনার সঙ্গে যুক্ত হয়েছে যে আমরা দেখেছি 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি সেনা হেফাজতে ছিলেন, এমন খবর আমরা সেখানে দেখার পরে আজকে তার গ্রেপ্তারের পরে প্রশ্ন তৈরি হয়েছে তিনি এতদিন কোথায় ছিলেন। আমি শুরুতে একটু যেতে চাই সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক শাহিন হাসনাত আপনার কাছে। আসলে এই যে সাবেক স্পিকারের গ্রেপ্তারের পরে আজকে যে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা, সোশ্যাল মিডিয়াতে আমরা যেসব লেখালেখি দেখছি, আসলে কি বলবেন আপনি বা আপনার কি বিশ্লেষণ মনে হচ্ছে? ধন্যবাদ ইমাম বাদশাহ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক ভাইকে, একই সঙ্গে বাংলা টিভির দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা। শুরুতেই একটা কথা বলি, সেটা হলো যে সকালের ফুল বিকেলে ফুটলে তার সৌরভ থাকে না। তা জুলাই অভ্যুত্থানের পরপরই যারা তদানীন্তন সরকারের বড় ক্ষমতার বলয় ছিল, তাদেরকে যখন এতদিন পরে দেশের ভিতর থেকেই আটক করা হলো, বিশেষ করে স্পিকারের পদটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সার্কামস্টান্সে জানেন যে যখন দেশে কোনো সাংবিধানিক সংকট তৈরি হয়ে যায়, তো তখন রাষ্ট্রপতির যদি ইমপিচমেন্ট থাকে, অভিশংসন থাকে, তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে স্পিকার দায়িত্ব পালন করেন। এবং বর্তমানেও জুলাই অভ্যুত্থানের যারা পক্ষ, তাদের কিন্তু এই রাষ্ট্রপতির প্রতি অনাস্থা, এবং এটা সংসদে এবং সংসদের বাইরে তারা এই ধরনের ব্যাপারে তারা খুবই সোচ্চার। এরকম সার্কামস্টান্সে হঠাৎ করে সাবেক স্পিকারকে সামনে আনা হলো, এবং সাবেক স্পিকার কিন্তু আপনি জানেন জুলাই অভ্যুত্থানের বেশ কয়েকদিন পরে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার মানে উনি এমন একটা জায়গায় ছিলেন যে জায়গা থেকে উনি পরবর্তী এতদিনও পরে স্পিকারকে উনি তার পদত্যাগপত্র প্রেরণ করেছেন, রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেছেন, রাষ্ট্রপতিও সেটা রিসিভ করেছেন। তা সেন্ডারকে, রিসিভারকে, এই জিনিসগুলো তো রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদের অজানা থাকার কথা না। তা তারা চাইলেই কিন্তু তাদেরকে ওনাকে সামনে আনতে পারতেন। আর যে কোনো কারণেই হোক, যেহেতু পিপুলস উইল বলে একটা কথাকে রেভুলেশনের, তখন যদি স্পিকার এই সমস্ত সময় মধ্যস্থতাকারী দায়িত্ব নিত, তাহলে অভ্যুত্থান পরবর্তীতে সাংবিধানিক যে সংকট বা শূন্যতা বা এই বিষয়গুলো কিন্তু এইভাবে আসতো না। আজকে যারা 72-এর সংবিধান বা সংবিধান সমন্বয় না রেখে কিংবা এন্ট্রিম কার হাতে শপথ নেবে, এই সমস্ত বিষয় আসে যখন কথা বলে, সেই সংবিধান সমুন্নতা রাখার ক্ষেত্রেই কিন্তু তাদের উচিত ছিল এই স্পিকারের ওই ঠিকুজি তালাশ করা, তাকে দিয়েই এই মেরামতির কাজটা, তদারকির কাজটা, নিষ্পত্তির কাজটা করতে পারতেন। এখন ধরেন যে বলা হচ্ছে যে ওনার হাতেই তো শপথ নিয়েছে, রাষ্ট্রপতির হাতেই তো অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, এবং যারা যেই মারফতে বা যেই পাইপলাইনে
এই সাবেক স্পিকারের পদত্যাগপত্র যেই পাইপলাইন দিয়ে ঢুকছে, অতএব এইটার এই ট্র্যাকিং করার তো যে অসম্ভব ছিল বা এটা তো ভাবার কোনো কারণ নাই। অর্থাৎ তাকে দিয়ে নিষ্পত্তি করা যেত, কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী যারা এই বিষয়গুলো তত্ত্বাবধান করছেন এই দায়গুলো তার এড়াতে পারেন না। হ্যাঁ, কিন্তু এখন নির্বাচিত একটি সরকার ক্ষমতায় এসে আপনি যেটা বলছিলেন যে সকালের ফুল বিকেলে ফুটলে সৌরভ থাকে না, যদি সেটি হয় তাহলে এই বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার 1.5 মাস পরে এসে হঠাৎ করে এই যে গ্রেপ্তার, সেটি আসলে কি বার্তা দিচ্ছে রাজনীতি? আমার কাছে মনে হচ্ছে সেটা হলো, যেহেতু দেখেছেন যে সংসদ অধিবেশন শুরুর প্রথম দিনেই যে সমস্ত ওয়াকআউটের ঘটনাগুলো ঘটেছে, তার মানে হলো যে সরকার যা চাচ্ছে এবং বিরোধী দল যা চাচ্ছে, এই যে দুইটার সম্পর্কের একটা আলাদা রসায়ন থাকতে পারে। যেমন ধরেন সরকারি দল চাচ্ছে যে বিরোধী দল এই ইস্যুতে সোচ্চার হোক, সোচ্চার হলে সরকার এতদিন পরে যেটা এন্ট্রিম করেনি, অন্তত প্রায় 2 বছর পরে সরকার এই সমস্ত ক্ষেত্রে ইনিশিয়েটিভ নিতে বাধ্য হবে, এবং সেই বাধ্যবাধকতার কারণে এতদিন পর স্পিকারকে আটক করা হলো কিনা, পরবর্তীতে গ্রেফতার দেখানো হলো কিনা, সাবেক স্পিকারকে করা হলো কিনা, এগুলো কিন্তু আমাদের মধ্যে নতুন ভাবনার এক ধরনের একটা প্লট তৈরি করছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিরোধী দল এমন একটা চাপ তৈরি করছে, সরকার ইনিশিয়েটিভ নিতে বাধ্য হচ্ছে। এতদিন বিরোধী দল সরকারি দলের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে কিনা, ডক্টর মঞ্জুর চৌধুরী আপনার কাছে কি মনে হয়? আসলে না, জিনিসটা বেশ জটিল একটা অবস্থার মধ্যে পৌঁছে গেছে, যে সরকারের তো অজানা কথা না যে এই সাবেক স্পিকার কোথায় ছিল। এটা তো তারা ডেফিনেটলি তারা জানতো। এখন তাকে আমি বলি সামনে এনে তাকে রিমান্ডে নেয় নাই, তাকে জেলে পাঠিয়েছে, হয়তো তাকে একটা উপযুক্ত সময় জামিন দেবে। জামিন যদি তার হয়, আবার মনে হচ্ছে কি যে দেখেন, এই বাংলাদেশের প্রায় 1/3 লোক হচ্ছে আওয়ামী ভাবাপন্ন বা আওয়ামী লীগের সাপোর্টার। তাদেরকে সম্পূর্ণভাবে ইগনোর করে, একেবারে মার্জিনালাইজ করে একটা দলের পক্ষে রাষ্ট্র চালানোটা রিস্কি হয়ে যায়। এটা সুতরাং তাদেরকে একটা অ্যাভিনিউ দেওয়ার জন্য, তাদেরকে একটা কিছু করার জন্য, যে তোমরা কোনো একটা প্ল্যাটফর্মের আওতায় অর্গানাইজ হওয়ার জন্য, এই শিরিন শারমিন তো একজন ছিলেন নামকরা ব্যক্তিত্ব, এবং ওনার কিছুটা হলেও গ্রহণযোগ্যতা আছে, ওনার তেমন যে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে কোনো একটা স্পেস দেওয়ার জন্য সরকার কোনো পরিকল্পনার অংশ হিসেবে সাবেক স্পিকারকে গ্রেপ্তার দেখিয়েছে? আমার তাই মনে হয়, এই কারণে যে তারা একটা জিনিস দেখছে যে যদি আন্দোলন হয়, যদি বড় ধরনের আন্দোলন সংগঠিত করতে পারে, হুইচ ইজ আনলাইকলি, জামাত এবং এনসিপির পক্ষে মানুষজনকে সংগঠিত করা আগের মতো সম্ভব না। এই কারণে যেমন এনসিপি তার ক্রেডিবিলিটি হারায় ফেলছে এই তাদের লাইফস্টাইল দেখে, তাদের নানাবিধ কর্মকাণ্ডের জন্য। জামাত যতটুকু আছে ততটুকুই আছে, এর বেশি নাই। কিন্তু জামাতের যারা আছে তো আছেই। সুতরাং এই দুটো পার্টি মিলে যে বিএনপির সামনে কোনো একটা পলিটিক্যাল থ্রেট হিসেবে গণ্য হবে না। গণ্য হবে তখনই যতক্ষণ না যে সময় এই আওয়ামী লীগের লোকজন যারা ক্ষুব্ধ, যারা হতাশ, যারা অনেকেই আপনি পালিয়ে বেড়াচ্ছে, তারা চাচ্ছে একটা কিছু হবে ইলেকশনের পরে, কিন্তু সেটা হয় নাই। বরং তাদেরকে পার্টিটাকে এখনও ব্যান্ড রাখার, তাদের কার্যক্রম বন্ধ থাকবে, সেইভাবেই তো আইন পাস হচ্ছে। কিন্তু অল্টারনেটিভ তো একটা এভিনিউ হতে পারে, যে এভিনিউটা হতে পারে যে আপনার আওয়ামী লীগের কিছু নেতার কর্মীদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া, যাতে তারা অ্যাটলিস্ট স্থানীয় নির্বাচন করতে পারে বা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ বিকল্প আওয়ামী লীগ, যে রিফাইন্ড আওয়ামী লীগ, তার পরিকল্পনার একটা অংশ বলে আমার কাছে প্রতীয়মান হয়। তার মানে এগুলো কি ডিপ স্টেটের যে পরিকল্পনার কথা, বিভিন্ন শঙ্কার কথা আমরা শুনেছি, বিভিন্ন ষড়যন্ত্রের কথা শুনেছি, এগুলো কি তার সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে? এগুলো তো ষড়যন্ত্র না, পলিটিক্যাল। ডিপ স্টেটের পরিকল্পনার কথা বলছি। ডিপ স্টেটের যে পরিকল্পনা ছিল সেটা তো ফেল করে গেছে। ডিপ স্টেটের পরিকল্পনা ছিল 29 সাল পর্যন্ত ডক্টর ইউনূস থাকবেন
এবং ইউনুস থেকে একটার পর একটা এই চুক্তি করবেন, এটা করবেন, সেটা করবেন, সেটা তো শেষ পর্যন্ত পারে না। না, কিন্তু ফেল করলে তারা কি সেখানে থেমে যায়? এখন হতে পারে ডিপ স্টেটের মাধ্যমে এখানে অল্টারনেটিভ একটা কিছু করতে চাচ্ছে, ডিপ স্টেট হয়তো চাচ্ছে এদেরকে মাধ্যমে। মানে মঞ্জু ভাইয়ের যে কথাটা আপনারা তো শুরুতেই জানেন বাদশা, সেটা হলো যে জুলাই অভ্যুত্থানের পরে এটাকে কি বলে, একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগের এক ধরনের অনুসন্ধান ছিল। তখন কিন্তু আলাপ আলোচনায় ছিল যে এই স্পিকার শিরিন শারমিনকে সভাপতি এবং সাবের হোসেন চৌধুরীকে সামনে রেখে একটা সংশোধিত বা সেলিনা হায়াত আইভিও এই তালিকায় ছিল, আরও বেশ কিছু লোক ছিল, এদেরকে দিয়ে একটা আওয়ামী লীগ ফর্ম করা হবে। এটা একটা ভাবনা। দ্বিতীয় ভাবনা যেটা, সেটা হলো এই যে একটা হলো যেমন ধরেন যে বিরোধী দল হিসাবে সংসদে এবং সংসদের বাইরে জামাত এনসিপি নেতৃত্বাধীন 11 দল যতটা ভাইব্রেন্ট হয়ে উঠছে, বিশেষ করে গণভোটের ক্ষেত্রে বিএনপি জনগণকে জুলাই সনদের পক্ষে মানে রায় দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছে, কিন্তু এখন জুলাই সনদের অনেক অধ্যাদেশের সঙ্গে তারা একমত হচ্ছেন না। এই ক্ষেত্রে একেবারে সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে শুরু করে সংসদে এবং সংসদের বাইরে গত কয়েকদিন দেখলাম রাজপথেও বড় কর্মসূচি দিয়েছে। এই জায়গাটায় হয়তো সরকার মনে করছে যে বিরোধী দলের স্পেসে আর একটা অল্টারনেটিভ বিরোধী দলকে যদি আমরা না নিয়ে আসি, তাহলে এই 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 এক্সিস্টিং অপোজিশন ফোর্সটা এটা বুঝে আরো বেশি শক্তিশালী হতে পারে। আচ্ছা, এই বাস্তবতায় কি আজকে ধরেন সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা হয়েছে, দেখানো হয়েছে গ্রেপ্তার, আজকেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে গেলেন, মানে কোন পররাষ্ট্রমন্ত্রী গেলেন তিনি সেখানে, এই যে এর সাথে কোনো যোগসূত্র আছে কিনা? ডেফিনেটলি যোগসূত্র আছে। প্রথমত পররাষ্ট্রমন্ত্রী তো আগে থেকে প্ল্যান করা যে উনি যাবেন। একটা হচ্ছে যে উনি সাধারণ জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে ভারতের সহায়তা বা তাদের সহযোগিতা দরকার, ডেফিনেটলি এটা দরকার, সেটা আছে। তারপরে আছে আপনার আরও অনেকগুলি ইস্যু কিন্তু জমে আছে। তার মধ্যে প্রধান ইস্যু যেটা হচ্ছে যে গঙ্গার চুক্তি কিন্তু এক্সপায়ার করে যাচ্ছে। এখন যে সময়টা আছে 9 মাসের মতো সময় আছে, এই সময়ের মধ্যে এইটার নবায়ন করা সম্ভব না। নবায়ন মানে কি রিনেগোশিয়েট করা, যদি তারা তো জাস্ট এক্স্যাক্টলি যা আছে সেটা তো নবায়ন করাটা অসম্ভব বলে মনে হচ্ছে আর কি, যে তাদের নতুন ডাটা অ্যানালাইসিস করতে হবে। আগে তো ছিল 49 থেকে 88-এর ডাটা, এখন তো তারা আধুনিক মানে লেটেস্ট ডাটা, ক্লাইমেট চেঞ্জ এসবকে ইনক্লুড করে রিনেগোশিয়েট করার যে সময়ও নাই। কিন্তু আবার আপনি কোনো চুক্তি ছাড়া, আপনি যদি কোনো চুক্তি ছাড়া থাকেন তো সেটাও তো আপনার আনসার্টেনটি হয়ে যাচ্ছে। কারণ যদি পানি না দেয়, একেবারে পানি না দেয়, একটা সময় এসে সব পানি ডাইভার্ট করে নিয়ে গেল আপনার এই হুগলি নদীতে, তাহলে আপনি কী করবেন? আপনি তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। সুতরাং স্টপ গ্যাপ মেজার হিসেবে হয়তো 2 বছর বা 3 বছরের জন্য জাস্ট এটা টেম্পোরারি করলো, এক্সটেনশন করলো, এর মধ্যে রিনেগোসিয়েশন চললো। এই সমস্যাগুলি নিয়েও তো তাদের আলোচনা করতে হবে। তারপরে জ্বালানির বিষয় আছে, জ্বালানির যে কত হাজার কোটি টাকা খরচ করে যে পাইপলাইন করা হয়েছে শিলিগুড়ি থেকে আপনার ওই রংপুরের সৈয়দপুর পর্যন্ত 130 কিলোমিটার পাইপলাইন। এই পাইপলাইনের মাধ্যমে তো ইজিলি তারা তেল দিতে পারে, কিন্তু কেন দিচ্ছে না? ওটা তো বিরাট একটা নালগড় একটা রিফাইনারি আছে, সেখানে দিচ্ছে না কেন? আই ডোন্ট নো, হয়তো সেটাও নেগোশিয়েট করবে। এই সব মিলে এইসব এর সাথে হয়তো আমাদের দেশের যে এটা, সেটাও আলোচনায় আসতে পারে বলে আমি ধারণা করি। তার মানে হচ্ছে যে এর সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে বলে, এর সঙ্গে যোগসূত্রের ক্ষেত্রে আমি যেটা মনে করি মঞ্জু ভাইয়ের যেটা, সেটা হলো যে কোনো চুক্তির তো একটা মেয়াদ থাকে, আর পরবর্তীতে সেই মেয়াদ রিফর্ম হতে পারে। আবার কিন্তু সেফটি মেজার যদি না থাকে, কোনো চুক্তিই নাই, তখন সেই অবস্থাটা আরো বেশি ঝুঁকিপূর্ণ। আরেকটা আপনি জানেন কিনা, সেটা হলো যে প্রথমত হলো যে ইন্ট্রিম যখন ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার, তাদের একটা বিদেশ নীতি ছিল বা রিজিওনাল একটা স্ট্র্যাটেজি ছিল। ওই সময়টা এই বিষয়গুলো যিনি ডিল করেছেন সেই লোকে কিন্তু এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। কারেক্ট, 1 নম্বর। 2 নম্বর কথা যেটা, সেটা হলো যে ওই যে পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বিষয়গুলো রয়েছে,
একই সঙ্গে চীনের সাথে সম্পর্কের বিষয় রয়েছে। চীন যখন তিস্তা প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন এই বিষয়টার ক্ষেত্রে ভারতকেও অ্যাক্টিভ হইতে হয় যে তাদের স্ট্র্যাটেজিটা কী হবে। আপনি হয়তো জানেন কি না বাদশা, সেটা হলো যে ওই তিস্তা ব্যারেজ এবং এই তৎসংলগ্ন অঞ্চল নিয়ে, যেহেতু এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে এবং পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূল কংগ্রেস এখন এক ধরনের মানে আঞ্চলিক শক্তি হিসাবে শক্তিশালী হয়ে গেছে, তার স্ট্র্যাটেজির সঙ্গে হয়তো কেন্দ্রীয় সরকারি স্ট্র্যাটেজি মিলছে না। এই কারণে পশ্চিমবঙ্গ এবং বিহারে কিছু অংশ মিলে একটা আলাদা প্রভিন্স করা হচ্ছে এবং এটা হবে হলো কেন্দ্রশাসিত। তাহলে বুঝতে পারতেছেন জিনিসটা? আমার মনে হয় যে আমরা এই জিনিসগুলাকে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি ভাবতে হবে যে কোনটার পরম্পরাগুলো কী ঘটনাগুলো ঘটছে। এবং আমাদের যে চিকেন নেক এবং যেই জায়গাটা তিস্তা ব্যারেজ বা এগুলো নিয়ে চায়নার সঙ্গে এক ধরনের আলাপ আলোচনা, এক ধরনের অগ্রগামিতা হচ্ছে, এবং যখন তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার বা স্থানীয় রাজনৈতিক শক্তির কাছে সেই সম্পর্কের জায়গাতে বাংলাদেশ আসলে কতখানি এগোতে পারবে, সেটা কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। একটা বিষয় আপনি এসে জানেন যে আজকে বদিউল আলম মজুমদার, সুজন সম্পাদক, উনি বলেছেন যে প্রক্রিয়া শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, সেই প্রক্রিয়া, সেই প্রতিষ্ঠান অব্যাহত থাকলে আবারও একই পরিণতি হবে। তিনি বলেন, পুরনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না। এটা সুস্পষ্ট মনে হচ্ছে যেন বিএনপি পুরনো পথেই হাঁটছে। আসলে কি বিএনপি পুরনো পথে হাঁটছে? তো এই কথা যখন বদিউল আলম মজুমদার সাহেব বলেন, তো উনি তো ইলেকশন বিষয়ক একটা কমিশনের প্রধান ছিলেন। কমিশন তো না, এগুলি কমিটি। বেসিক্যালি কমিশন করতে হলে তো আইন লাগে, অধ্যাদেশ লাগে। এটা ছিলেন, তখন ওনারা এটা দেখেন নাই। ওনাদের কোনো জায়গায় তারা কি কোনো রিকমেন্ডেশন দিছে যে পলিটিক্যাল পার্টির মধ্যে গণতন্ত্রকে করতে হবে, প্রচলিত করতে হবে, সেইখানে ঠিক সময় অনুসারে আপনার গঠনতন্ত্র অনুসারে কাউন্সিল করতে হবে এবং ডাইরেক্ট ভোটে, ব্যালটে মাধ্যমে তাদের যে অফিস বেয়ারার হবেন, নির্বাচিত হবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে। অর্থাৎ যে পার্টি চিফ কখনোই প্রধানমন্ত্রী হতে পারবে না বা মন্ত্রী হতে, পার্টি আর সরকারের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি, এই ধরনের কোনো রিকমেন্ডেশন ছিল তাদের কোনো রিকমেন্ডেশন ছিল না। এখানে যেভাবে পার্টি চলতেছে সেইভাবে যদি তারা বলতো যে এইসব যদি না মানে, তাহলে তাদের এই নিবন্ধন স্থগিত করার রিকমেন্ডেশন যদি থাকতো। সুতরাং এখন যে এটা হয়ে যায়, একজন শাসক সে যখন ডিক্টেটরে পরিণত হয়, কিভাবে হয়? এই প্রক্রিয়ার মাধ্যমে হয়। এই প্রক্রিয়াটা হচ্ছে যে তার হাতে অফুরন্ত ক্ষমতা। যে আপনি দুই পার্টিরই ধরেন, দুই পার্টিরই যে নেতা বিএনপি এবং ধরেন আওয়ামী লীগ, যে পার্টি চিফ সে ইচ্ছে করে কাউকে সেন্ট্রাল কমিটিতে নিতে পারে, প্রেসিডিয়ামে নিতে পারে, আবার বাদ দিতে পারে, ফায়ার করে দিতে পারে, এইটা করতে পারে, অনেক অ্যাবসলুট পাওয়ার। সুতরাং সকল পার্টির সকল কর্মী নেতা তার কাছে নত জানু থাকতে বাধ্য। এই বিষয় থেকে কি তাদেরকে মুক্ত করার কোনো চেষ্টা করছে বদিউল আলম মজুমদার সাহেবরা? করে নাই। না কইরা এখন যদি আপনি চাপাই দেন এই বিএনপির উপরে বলেন, আওয়ামী লীগের উপরে বা পলিটিক্যাল পার্টির উপরে, ওনাদেরকে তো এই জন্যই আনা হয়েছিল, কিন্তু ওনারা কিছুই করে নাই। ওনারা সেখানে বসে অন্যান্য নানাবিধ উল্টাপাল্টা। এটাকে তিনি করতে পারেননি বা তারা করতে পারেনি, নাকি রাজনৈতিক যে দলগুলো তাদের যে উইল থাকার কথা? কারণ আমরা কিন্তু এর আগে দেখেছি সংবিধান কমিশন বিভিন্ন প্রস্তাবনা তারা কিন্তু বসেছে। একটুখানি বলি এখানে, আমি একটু বলে নেই। আচ্ছা, তারা যে ওইখানে করছে, কমিশন যেটা করছে, কমিশনে উনি চেয়ারম্যান ছিল না, উনি সেখানে মেম্বার সিলেক্ট করছে না, সেখানে তো রাজনৈতিক দলের লোকও নিচ্ছে ওনারা, বা আলাপ করছে, কনসাল্ট করছে। ওরা উনি যে রিপোর্ট দিছে, সেই রিপোর্টের মধ্যে কি আছে যে পলিটিক্যাল পার্টিগুলির ভিতরে গণতন্ত্রকে এনশিওর করতে হবে? এটা কি আছে? ডেমোক্রেটিক গভর্নেন্সটা এনশিওর করতে হবে? এগুলি নাই কিন্তু। যার ফলে এটা পরিবারতান্ত্রিক ছিল, পরিবারতান্ত্রিকই থাকবে, এখনও আছে, পরিবারতান্ত্রিকই থাকবে। এটা কি ওনারা বলতে পারছে যে এই একটা সেন্ট্রাল কমিটিতে একই পরিবারে কেউ থাকতে পারবে না, একজনের বেশি, কিংবা সাকসিড করতে পারবে না? না, এখন কি বাংলাদেশের যে ঘটনা, আমরা এই যে ঐক্যমত্য কমিশনের আমরা দীর্ঘমেয়াদী বৈঠক দেখেছি, বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডাররা তারা ছিলেন, সিনিয়র লিডাররা ছিলেন, সেখানে যেসব আলোচনা হয়েছে, সেখানে এই বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ ছিলেন, তারই বা কতখানি বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ? শাহিন আহমেদ, কি মনে? প্রথম কথা যেটা, সেটা হলো যে আপনি জানেন যে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানটা হচ্ছে কিছু রিফর্মের
দাবিতে। হ্যাঁ, রাষ্ট্র মেরামত করবে তারা, সংস্কার করবে তারা, সেটা একটা বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের জন্য ইনসাফভিত্তিক রাষ্ট্র, বৈষম্য মূলত এই যে আপনার জুলাই সনদের আলোচনাটা, এগুলোকে ঘিরেই কোন কোন ক্ষেত্রে কি কি বিষয় নিয়ে সংস্কার হতে পারে এই প্রস্তাবনা বা সুপারিশ দেওয়ার জন্য মূলত বিভিন্ন কমিশন গঠন করা হয়েছিল। এখন আপনাকে বলি, প্রথম কথা যেটা, এই সমস্ত ক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন যে পুরনো পথে হাঁটছে কিনা। প্রথম কথা, আপনি জানেন যে বাংলাদেশের 90-এর গণ আন্দোলনে স্বৈরাচার সরকার এরশাদের পতন হয়েছিল। তখন 3 দলীয় জোটের একটা রূপরেখা ছিল। সেই 3 দলীয় জোটের রূপরেখা অনুযায়ী যে সমস্ত ক্ষেত্রে 3 জোট একমত হয়েছিল, পরবর্তীতে কিন্তু তারা এই 91 সালে জামাতের সমর্থন নিয়ে বিএনপি যখন সরকার গঠন করলো, সেই 3 জোটের রূপরেখা কিন্তু ইমপ্লিমেন্ট করে নাই। তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিতেই তার ক্ষমতায় গিয়েছিল শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে। কিন্তু 95 যে উনি নিজেই কিন্তু তত্ত্বাবধায়ক থেকে ফিরে আসলেন, এই যে ব্যাকফায়ার বা ব্যাকফুটে চলে যাওয়া, বললো যে পাগল এবং ইয়ে ছাড়া কেউ নিরপেক্ষ না। মূলত জুলাই সনদেও স্বাক্ষর করেছে বিএনপি, সেই জায়গা থেকে উনি এখনো ব্যাকফায়ারে, যে অনেকগুলো অধ্যাদেশকে তারা বাতিল করে দিচ্ছে, যেগুলো আমরা ইয়ে করে দেওয়া। এখন এই সমস্ত কারণে হয়তো বদিউল আলম মজুমদার বলেছেন যে পুরনো পথে হাঁটছে। যেমন ধরেন যে এখন ধারণা করা হচ্ছে যে এখানে মজিব ভাই যেটা বললেন যে সে কমিটিতে থেকে কি করেছেন, না, এটা আমি আপনি বলি। প্রথম কথা যে কমিটির কাজ হলো কিছু প্রস্তাবনা সুপারিশ দেয়া। সেই সুপারিশগুলো নিয়ে আপনি দীর্ঘ স্টক হোল্ডার যারা, তাদের সাথে কিন্তু আলোচনা হয়েছে। সেই আলোচনায় মতান্তর যাই ঘুরুক না কেন, দিন শেষে তারা একটা চার্টারে এগ্রিমেন্ট করেছে। যেই জায়গাগুলো তারা বিএনপি এগ্রিমেন্ট করেছিল, এবং ইভেন নির্বাচনে গণভোট দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ ভোট দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে ঐক্যমত হয়েছে, এখন তারা বলতেছেন যে, যেমন ধরেন জানেন প্রথম যে গণভোটটা হয়েছে বাংলাদেশে জিয়াউর রহমানের সময়, ওখানে একটা শব্দ ছিল যে জিয়াউর রহমানের অনুসৃত নীতি ও কর্মসূচির সাথে আপনি একমত কিনা। এই নীতি ও কর্মসূচিগুলা কি 19 দফা? এই নীতি ও অনুসৃতি কি সাংবিধানিক 5ম সংশোধনী সংস্কার? এই নীতি ও কর্মসূচি কি খালকাটা? এই নীতি ও অনুসৃতি কর্মসূচি কি প্রতিবেশী অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক নবতর রূপায়ণ বা নতুন উপায়ন তৈরি করা? এগুলো কিন্তু স্পেসিফিক লেখা ছিল না, একটা শব্দই ছিল। এখন যদি কেউ বলা হয় যে এতগুলো বিষয় নিয়ে এসে গণভোটে হ্যাঁ কেমনে বলি, তা তখন উনি ওনার নীতি ও অনুসৃতি কোনটা রাজনৈতিক নীতি, কোনটা অর্থনৈতিক নীতি, কোনটা সাংবিধানিক নীতি, এই সমস্ত প্রসঙ্গ ছিল না। তো আপনারা তখন প্রশ্ন তুলেন নাই, তখন আপনাদের বুঝতে সমস্যা হয় নাই। আর এখন অধ্যাদেশের পক্ষে আপনার জুলাই সনদে স্বাক্ষর করেছেন, জনগণকে ভোট দিতে বলেছেন, এখন ব্রুট মেজরিটি পাওয়ার পর আপনার মনে হচ্ছে যে না, এগুলো নিয়ে আবার যেগুলো আমি স্বাক্ষর করেছি সেগুলো বলছেন যে নোট অফ ডিসেন্টের যে বিষয়টা, সেটাকে তারা সামনে নিয়ে আসছে। প্রথম কথা হলো নোট অফ ডিসেন্ট কাকে বলে। ধরেন আপনি নিজে একটা সংগঠনের সেক্রেটারি, আপনি জানেন যখন আপনি কোনো সংগঠন পরিচালনা করেন কমিটিতে, অনেকে আছে যে আমি এর সঙ্গে একমত না, করলাম না, এইটা হলো রেজুলেশনে লেখা থাকবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ যে সিদ্ধান্ত সেটাই হবে হলো বাস্তবায়নযোগ্য। এই ক্ষেত্রে উনি এই নোট অফ ডিসেন্টও দিয়েছেন। এই সমস্ত বিশেষ অ্যাকোমোডেট করে কিন্তু জুলাই সনদের ব্যাপারে বা গণভোটের একটা ব্যালট করা হয়েছে। তখনও আপনি ক্যাম্পেইন করেছেন যে হ্যাঁ ভোট দিন, আর এখন উনি ব্যাকফুটে চলে আসছেন। তার অর্থটা হলো এই, দেখা গেল যে 91 সালে যেই 3 জোটের রূপরেখা অনুযায়ী সংসদীয় গণতন্ত্রের রূপান্তর ঘটানো হয়েছিল, এখন আবার হয়তো তারা চাচ্ছে যেহেতু ব্রুট মেজরিটি পেয়েই গেছি, অতএব আমি এখন আবার রাষ্ট্রপতি শাসিত কোনো ইসে ফেরা যায় কিনা। যেমন ধরেন এই যে এক ব্যক্তি দুইবারে বেশি হওয়া যাবে না, এখন অমুক লোক ক্ষমতায় আছে, অমুক ভাই অসন্তুষ্ট হবে, অতএব এইটাকে আমি একটু অমুক জায়গায় নিয়ে যাই। বিরোধী দলীয় নেতা যখন বক্তব্য দেন, তখন যদি সংসদ উপস্থিত থাকবেন, তখন উনি বক্তব্যের জবাব দেবেন, এটাই হওয়ার কথা। কিন্তু ওনাকে কেন আন্ডারটোন করে সে আরেকজনকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে? এগুলো হলো যে ওনার কোন পথে হাঁটছেন। সংসদীয় শৃঙ্খলা, সংসদীয় একনায়কতন্ত্র কিন্তু হয় এইভাবেই, হ্যাঁ, কনস্টিটিউশনালি এটা অসাংবিধানিক না। জানেন আপনার হিটলারের কথা, সে কিন্তু অনির্বাচিত ছিল না, সে জনগণের ভোটে আসছে, জনগণের ভোটে এসে সেটা কিন্তু আবার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছেন। তারপরে পার্লামেন্টারি সিস্টেম মানেই যে এখানে আলাপ আলোচনার ভিত্তিতে সব হবে, সেই পথে কিন্তু বাংলাদেশ হাঁটছে না, হ্যাঁ, অ্যাকোমোডেশন সেই বিষয়গুলো হচ্ছে না। এই আবার অনেক ক্ষেত্রে সরকার দলের বক্তব্য ঠিক আছে, যেমন ধরেন যে বলা হয়েছে যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল, এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল যদি কার্যক্রম পালন করে,
তার শাস্তি কি হবে ওখানে কিন্তু বলা নাই। অতএব এগুলো হলো তারা হয়তো সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে একটা মঞ্জুর চৌধুরী, আপনার কি মনে হয় আসলে যেটা বলা হচ্ছে যে বিএনপির পুরনো পথে হাঁটার বিষয় নিয়ে যে আলোচনাটা হচ্ছিল, আসলে মানে আপনার কাছে কি মনে হয় যে এটা কি শুধুমাত্র মেজরিটি পাওয়ার জায়গা থেকেই দল ভুলে গিয়ে ভিন্ন পথে হাঁটতে পারে, না এখানে যে ব্রডার যে এটা বিষয়টা, সেটা হচ্ছে যে, সেটা একটু বলি তারপরে এই জিনিসটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে গণভোটকে বলা হচ্ছে যে সুপ্রিম, জনগণের পিপলস উইল, পিপলস সভারেন্টি অফ পিপলস। হ্যাঁ, কিন্তু এরা বলতেছে, এই সালাউদ্দিন সাহেবরা বলতেছে গণভোটের যে অধ্যাদেশটা করা হয়েছে, যে সংবিধান সংস্কার পরিষদ এই যে করবে, যে আদেশটা দিছে, আদেশটাই ছিল সংবিধানের বাইরে। কারণ আমাদের সংবিধানে বর্তমানে গণভোটের কোনো অবস্থা নাই। সকল বিধিবিধান মেনে সংবিধানের এই সংসদকে চলছে না, সেটা ধর অন্য কথা। আপনি এইটা চলতেছে কিনা, এই বিষয়টা কি আইনগতভাবে বৈধ কিনা, এই বিষয়টা আইনগতভাবে সংবিধান অনুযায়ী কি এই গণভোট না জাতীয় নির্বাচনের সুযোগ ছিল? না, দাঁড়ান, আমি একটু বলে নেই, বলার পরে আপনি বলেন, সেটা সবচেয়ে হবে। তা না হলে আমি খেয়ে হারাই ফেলি। আচ্ছা, এইখানে আপনি দেখেন যে এই কথাটাই আমি ডিসএগ্রি করি, যে গণভোটটা যে একেবারে সব কিছুর ঊর্ধ্বে, সেটা না। কিন্তু আমি একটা উদাহরণ দেই, যে 1985-এর 21শে মার্চ একটা গণভোট ছিল, এরশাদ সাহেব করছিলেন। সেইখানে 75% লোক ভোট দিছিল, 90% হ্যাঁ ভোট দিছিল। এবং তারপরে এরশাদ সাহেব কিন্তু 7th অ্যামেন্ডমেন্ট করলো। 7th অ্যামেন্ডমেন্ট করে সে বলল যে 82 থেকে তার ওই সময় পর্যন্ত যত রকমের কর্মকাণ্ড আছে সেগুলোকে বৈধতা দেওয়া হলো। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে কিন্তু ওই আনোয়ার হোসেন চৌধুরী ভার্সাস বাংলাদেশ যে মামলাটা হলো, এই মামলায় কিন্তু ওই অধ্যাদেশ কিন্তু অবৈধ বলে ঘোষণা হলো। সেইভাবে যে গণভোটটা কিন্তু এফেক্টিভলি কার্যত বাতিল হয়ে গেছে। যদি না হয় সুপ্রিম যদি হয় আইডিয়া হয়, যদি সুপ্রিম ক্ষমতার অধিকারী জনগণ এবং তারা যে ওপিনিয়নটা দিচ্ছে সেটা তাহলে তো এখনো পর্যন্ত 7th অ্যামেন্ডমেন্ট চালু থাকে। এরশাদের যে তাহলে এই যে অতিরিক্ত 300 কোটি টাকা খরচ করে যে এত আয়োজন করে গণভোট হলো, 300 কোটি টাকা রাষ্ট্রের সঙ্গে মানুষের সঙ্গে আসলে কি হলো, আরো সহজ করে এই বিষয়ে দর্শক আমরা জানবো যাচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে শুনবো এই বিষয়ে। দর্শক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখছেন বাংলা টক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশাহ। আমরা কথা বলছিলাম যে বিএনপি কি সেই আগের পথেই হাঁটছে কিনা। মূলত রাজনীতির মাঠের যে পরিস্থিতি, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে বিভিন্ন আলোচনার পরে যখন পদ্ধতিগত অবস্থা অনেকটা এক মিল দেখা যায়, তখন কিন্তু প্রশ্ন ওঠে যে বর্তমান সরকারও সে আগের মতো করে একই পথে হাঁটার চেষ্টা করছে কিনা। কারণ এখানে বলা হয় যে আজকে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, তিনি বলেছেন সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। তিনি এমন মন্তব্য করেছেন। হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা 24-এ রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় নামেননি, তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলেন। আসলে এই যে বক্তব্য, এই বক্তব্যকে নিয়ে আছে কিন্তু বিভিন্ন মহলেই অনেক কথা হচ্ছে। আমরা ফিরছি মঞ্জুর চৌধুরী আপনার কাছে, যে আসলে এই যে সিজন ও চেয়ার পরিবর্তনের কথাটি বলা হচ্ছে, যে এর সঙ্গে সরকারের মেন্টালিটি পরিবর্তন করা হয়েছে, পরিবর্তিত হয়েছে, আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? না, এটা তো ন্যাচারাল। আপনি দেখেন একটা পলিটিক্যাল পার্টি 17 বছর অ্যাকচুয়ালি 19 বছর পর্যন্ত ক্ষমতার বাইরে না, শুধু জেলের ভিতরে অত্যাচারিত, নিপীড়িত, অনেক ধরনের নিপীড়নের তারা সম্মুখীন হয়েছে। এটা তো সবাই আমরা জানি। এখন তারা ক্ষমতায় গেছে, ক্ষমতায় যেতে অ্যাডজাস্ট করতে তো সময় লাগবে। আরেকটা তারা দেখে আসছে কি, তারা তো দেখে আসছে সেই সনাতন রাজনীতি, যে ক্ষমতার রাজনীতি, এমপি হবে, প্রভাব খাটাবে, এটা সেটা আরও আশেপাশের এটার বাইরে তো এও না। আপনি দেখবেন যে এই যে হাসনাত আবদুল্লাহ বলতেছেন যে 6 জন বা জামাত, এরাও এই ধারার ভিতরেই তো আছে। এমন কোনো যুগান্তরী কাজ তো তারা কেউ করতে পারেন নাই এই পর্যন্ত, করা সম্ভব না। এখানে করতে হলে যেটা করতে হবে রাজপথ নয়, এখানে আসতে হবে সংসদে বসে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলির সুরাহা করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি একজন নাগরিক, আমি কোনো দল করি না,
আমার কাছে প্রশ্ন, এই যে কথাটা বললো যে রাষ্ট্র পরিবর্তন করতে চাইছে, তারা কি যখন আন্দোলন করছে শেখ হাসিনার এগেনস্টে, তারা কি বলছে যে জাতীয়তা বাঙালি থাকতে পারবে না? এই দাবি ছিল? বলেন, এই দাবি ছিল না। আপনি যে এরা যে বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে চায়, যেখানে রাষ্ট্র গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, এটা বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো, তারা কি জনগণ কি বলছে? জনগণ বরং গণতান্ত্রিকভাবে রাষ্ট্র যাতে চলে সেই জন্য তারা রাস্তায় নামছে। তারা কি বলছে যে বিচার বিভাগ থাকবে নিরপেক্ষ এবং ইন্ডিপেন্ডেন্ট থাকবে তারা, এই তো দাবি, রাইট? সেটা তো বেসিক স্ট্রাকচার। তারপরে এগুলিকে চেঞ্জ করতে চাচ্ছেন কেন? আপনি যে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ, আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন কি কারণে? রাষ্ট্রটা যেভাবে গঠিত হয়েছে, এখন শেখ হাসিনা কি দুর্নীতিবাজ হয়েছিল তার গভর্নমেন্ট এইসব কারণে, নাকি অন্য কারণে, নাকি আমাদের জাতীয় চরিত্রই হচ্ছে দুর্নীতি করা? এগুলি দেখতে হবে। শুধুমাত্র রাষ্ট্র আমরা ভেঙে চুরে ফেলবো, নতুন করে করব, এইটা করব, এগুলি বলে তো লাভ নাই। আপনারা দুর্নীতির এগেনস্টে, এই যে যারা কথা বলতেছে দুর্নীতির এগেনস্টে, তাদের স্টেটমেন্ট আছে, কয়টা স্টেটমেন্ট দিছে? তাদের লাইফ স্টাইল আমরা জানি। শুনেন, এই রাষ্ট্রের একমাত্র শত্রু হচ্ছে, সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতির এগেনস্টে তারা কি দাঁড়াই গেছে? এই যে আপনার কতগুলি অ্যাডভাইজার আসছিলো, ইউনিট সব নিয়ে আসছিলো, সব চুরি চামারি করে পালাই গেছে। কেউ এখানে আছে গাপটি মেরে আছে, কেউ সুশীল সাচ্ছে, কেউ এখন দোষ এদিকে দিচ্ছে। এই যে আপনার আসিফ নজরুল, এই যে প্রফেসর, রাইট? এ কিসের প্রফেসর হয়েছে? সে বলতেছে যে আমেরিকার সাথে চুক্তি হয়েছে, সে জানে না। কেউ জানে? সে কি মানুষজনকে স্টুপিড ভাবে তার মতো জানে না? আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া, সে হচ্ছে আইন উপদেষ্টা, সে তো তার ভেটিং ছাড়া কি জানতে? তার ভেটিং ছাড়া কোনো চুক্তি হইতে পারছে? মন্ত্রিসভায় আলোচনা ছাড়া চুক্তি কিভাবে করছে? এসব ধান্দাবাজি কথা, এক একজন এক এক কথা বলে। আরেকজন আছে যে ফরিদ আক্তার, আমি বহু চেষ্টা করছে, আমি এই চুক্তিটা ঠেকাইতে পারি নাই। তা তুমি রিজাইন করো নাই কেন? তুমি রিজাইন করো নাই কেন? তুমি এই চুক্তিটা ঠেকাইতে পারো নাই, তুমি তাহলে রিজাইন করে চলে আসতা। যে হ্যাঁ, এখন বলতেছে যে নোট অফ ডিসেন্টও দেয় না। না না, এগুলি কিছুই করে না। এগুলি শুনেন, কতগুলি সুবিধাবাদী, কতগুলি এনজিও, কতগুলি মেরুদণ্ডহীন লোক। এই যে দেখেন আরেকজন, এই যে কি ওই হেলথ মিনিস্ট্রির দায়িত্ব ছিল নূরজাহান বেগম বলে একজন ভদ্র মহিলা, সে কি করছে? এই টিকার প্রোগ্রাম সে বন্ধ করে দিছে। এই 25 সনের জানুয়ারিতে যখন ওই হেলথ নিউট্রিশন পপুলেশন সেক্টর যে প্রোগ্রামটা 5th ফেজ ওইটা চালু হবে, তখন সে বন্ধ করে দিছে। যার ফলে এই যে পোর্টাররা যারা টিকা নিয়ে যায় গ্রামে গঞ্জে, তারা বেতন পায় নাই, 6-7 মাস ধরে বেতন পায় নাই। তারপরে নানাবিধ ঝামেলা করে তারা কি বলছে, ইউনূস সাহেবের কথা, টিকায় আমরা স্বয়ংসম্পূর্ণ হব, আমরা টিকায় স্বয়ংসম্পূর্ণ হব, আর আমরা টিকা নিজেরা কিনবো, ইউনূস সাহেবের মাধ্যমে না। তো টিকা তো আসে বিদেশি সাহায্যে আসে 70%। যে গ্যাভি বলে একটা অর্গানাইজেশন আছে, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। এই যে পরিস্থিতিটা, আসলে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা দেখছি যে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে প্রয়োজনে আরেকটি 24 হবে, আরেকটি 24 লোডিং। তো হাসনাত আব্দুল্লাহর এই যে বক্তব্য, শাহীন হাসান, আপনি কীভাবে দেখছেন? আমি একটু এই আলোচনা যাওয়ার আগে, বিরতির আগে একটা জায়গায় মঞ্জু ভাই নিয়ে গেছিলেন, সেটা হলো আদালতের কিছু ইনহেরেন্স পাওয়ার থাকে। আপনি জানেন যে মুন সিনেমা হলের মামলার ঘটনাকে আপনি জানেন যে এটা হলো আপনার 2000 সালে আপনার ইতালিয়ান মার্বেল লিমিটেডসের যে মালিকটা ছিল, ওনার হলো জমিটা মাকসুদুল আলম, উনি 2000 সালে এই হলটি উদ্ধারের জন্য একটা মামলা দেয়। এখন তার আগে এই মুন সিনেমা হলটা হলো পরিত্যক্ত সম্পত্তি হিসাবে এটা হলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হাতে হস্তান্তর করা হয় বা তারা তাদের দখলে নেয়। আদালতের যখন এই মুন সিনেমা হলের মামলাটা দেয়া হলো, তখন এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হাতে যেহেতু চলে গেছে, তখন পঞ্চম সংশোধনী যে করা হয়েছিল সংবিধানে, আপনার 75 সাল থেকে শুরু করে 1979 সাল পর্যন্ত সংবিধানে যে মৌলিক কাঠামোটার পরিবর্তন হয়েছে, এইটা অবৈধ বলে ঘোষণা দেওয়া হলো আদালত। আমি বোঝাতে পারছি কিনা? মামলাটা কিন্তু মুন সিনেমা হল নিয়ে, কিন্তু এই মুন সিনেমা হল নিয়ে এসে পঞ্চম সংশোধনীর যাবতীয় ঘটনা এবং সংবিধানের মৌলিক কাঠামো চেঞ্জটাকে বেআইনি বলে দিল আদালত। এখন জুলাই সনদ ইস্যু নিয়ে যদি আদালত বলে যে এই অধ্যাদেশটি বাতিল, অধ্যাদেশটি ভুল, এই অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতি, আপনি জানেন যে 5ই আগস্টে যখন জুলাই অভ্যুত্থান ঘটে, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ,
8 তারিখ রাতে হলো সরকার গঠন হয়েছে। এর আগে প্রায় এই সময়টা সরকারই ছিল না, কিন্তু এই রাষ্ট্রপতি অধ্যাদেশে এই সরকার গঠনের আগেই কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ অনুযায়ী আপনার অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে। এর আগে তো নিয়োগ হয়েছে নাকি? এখন যেই রাষ্ট্রপতি অধ্যাদেশের অ্যাটর্নি জেনারেল ভ্যালিড আর অন্যান্য অধ্যাদেশ নালিভাই হয়ে যায়, এই জায়গাগুলো নিয়ে হলো আমাদের সংশয় যে কখন কোন মানে আদালতের প্রতি শ্রদ্ধার জায়গা রেখেই এবং আদালতকে মানুষের যাতে আস্থা রাখতে পারে সেই বিষয়গুলো তাদেরকে ইনশিওর করতে হবে। এখন আদালতে রাষ্ট্রের প্রধান আইনি কর্মকর্তার নিয়োগটা বৈধ, কিন্তু ওই একই অধ্যাদেশগুলো সব বাতিল করে দিচ্ছে যে এইগুলা উনি পারেন না বা করতে হবে কি হবে না, এটা সংসদের এখতিয়ার। এই জায়গাগুলো এই গ্রে জোন নিয়ে কিন্তু একটু কথা বলা দরকার। দ্বিতীয়, এখন আপনি যে জায়গাটা আসলেন সেটা হলো যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনগণের যে অভিপ্রায় ছিল, যে অভিপ্রায় থেকে জন আকাঙ্ক্ষার থেকে আপনি জুলাই অভ্যুত্থানটা হয়েছে, বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লব যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বাস্তবায়ন না হবে তাহলে জুলাই পক্ষের তাদের কর্মসূচি দিবে, সে সংসদের ভিতরে হোক সংসদের বাইরে হোক। সংসদে যেহেতু অনেক কিছুই এমনভাবে হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা বলে নাকচ করে দেওয়া হলো, এখন পর্যন্ত ধরেন ওই উচ্চ কক্ষর ব্যাপারে কোনো নিশ্চয়তা হয় নাই যে আপার হাউস কি হবে কি হবে না। এখন যদি এই 24কে আবার নিয়ে আসার যে কথা বলা হচ্ছে, 24কে আনা হচ্ছে না, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনগণের যেই গণভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা যে মতটা, এখন তো ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া, তাহলে এখন তো নির্বাচিত সরকার ক্ষমতায়, এখন বৈষম্য কোথায়? নাকি ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে এই এটা হবে? ক্ষমতার ভাগ বাটোয়ারার কথা যদি বলেন, আপনি বলেছেন যে আমি জুলাই সনদ অনুযায়ী অক্ষরে অক্ষরে পালন করব বলছেন না, এখন আপনি কেন ওই সংখ্যাগরিষ্ঠ আসনের ভিত্তিতে আপনার তো কথা ছিল হলো যে ভোটের প্রাপ্তির সাপেক্ষে মানে অংশদায়িত্ব পিয়া যেটা প্রপোর্শনাল যেই রিপ্রেজেন্টেশন, আপনি সেই পথে হাঁটছেন না, কারণটা কি? ভোট তো খুব একটা তফাৎ না, একটা দল যারা ব্রুট মেজরিটি পেয়েছে তারা হয়তো ওই 3 কোটি ভোট পেয়েছে, অপোজিশনে যারা আছে তার 2.5 কোটি ভোট পেয়েছে, মাত্র 25 লাখ ভোটের ডিফারেন্সের কারণে আপনি এই আইনসভার ফরমেশনটা চেঞ্জ করে ফেলবেন? এখন পর্যন্ত এতদিন হয়ে গেল আপনার নিজে স্বাক্ষর করেন যে সমস্ত অঙ্গীকারের প্রতি, সেও যেন উচ্চ কক্ষের ব্যাপারে আপনি কোনো ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন, নেন নাই। এই কারণেই মূলত জুলাই বলে আমরা হলো এটাকে খুব মানে বহু ব্যবহারে বিষণ্ণ টুথব্রাশের মতো এরকম একটা ব্যবহার হয়ে যাচ্ছে। এরকম না যে যাই বলা হোক ও জুলাই বিষয় তা না, এই বিষয়ে মানুষের নিষ্পত্তি হয়েছে, মানুষ ভোট দিয়েছে যে হ্যাঁ উচ্চ কক্ষ হবে, ভোটের আনুপাতিক হারের অনুপাতে। সেই পথে কি হাঁটছে? সেই পথে তো হাঁটছে না সরকার। সরকারকে সেই পথে হাঁটার জন্য সংসদের বাইরে জনমত গঠন করা, মানুষকে উজ্জীবিত রাখা, এইটা তো আমার তো মনে হয় না যে তারা কোনো অগণতান্ত্রিক বা ভুল পথে হাঁটছেন। আমি কি বুঝাতে পারছি কিনা আপনাকে বিষয়গুলো? আপনার কাছে কি মনে হয় আসলে যে এই যে কথা বললো যে 24-এর যে দাবির কথা বলছেন হাসান আব্দুল্লাহরা, তারা আবার বলছেন যে এটা নিয়ে তারা প্রয়োজনে রাস্তায় নামবেন, পরিস্থিতি এখন কোন দিকে যাবে? সংসদ রাস্তায় নামলে তাদের পেছনে লোক আসবে না কেন? তাদের প্রতি যে মানুষের যে আস্থা ছিল, যে তাদের প্রতি যে একটা সম্মান ছিল, যে তারা একটা ডিক্টেটরকে, শুধু এনসিপি না, এখন যদি এনসিপি সহ 11 দলীয় জোট যেটা তাদের আছে, জামাতের এনসিপি 11 দলীয় জোট, জামাত, তারা কিন্তু শনিবার বিক্ষোভ করেছে, তাদের কর্মসূচি তারা ইতিমধ্যে ঘোষণা করেছে। তারা সেটা অগণতান্ত্রিক একটা সরকার, কেবলমাত্র 2 মাস হয় নাই, আপনি তাকে জুলাইয়ের 24-এর আর একটা করবেন, তাদেরকে নামাই দিবেন, এটা করবেন সেটা করবেন না, এটা অগণতান্ত্রিক বলছেন, কিন্তু তারা যে দাবিটা তাদের দাবিটা কি অগণতান্ত্রিক? ডেফিনেটলি অগণতান্ত্রিক। অগণতান্ত্রিক এই কারণে, এটা গণতন্ত্রের মনোভাব প্রকাশ করে না। একটা সরকার আসছে, সেই সরকারকে আপনি তো সময় দিবেন। আপনাকে সংসদটা কিসের জন্য? আলোচনা করার জন্য। তো সংসদে যুক্তি আসবে, তর্ক আসবে, সব কিছু মিলে তারা ওয়ার্কআউট করে, আলোচনা করে, রাইট? তারা তো একই জায়গায়, ওইখানে তো আলোচনা করে আপনি সমাধান করবেন। আপনি রাস্তায় সমাধান করতে চান, তাহলে আপনি সংসদে আসছেন কেন? আপনি তাহলে সংসদে আসছেন। এমন হয় যখন সংসদে আর কার্যকরী থাকে না, যেমন শেখ হাসিনার যে শেষের দিকের যে সংসদগুলি, সেগুলি আর কার্যকরী ছিল না, আমি আপনার বিভিন্ন রকমের রাতের ভোট দিনে, সেটা তো না। আপনি সেই ইলেকশন তো মাইনে নিচ্ছেন, এই ইলেকশন তো মাইনে নিচ্ছে সবাই। সুতরাং এই ইলেকশনে নির্বাচিত হয়ে যে সরকারটা আসছে, সে সরকারকে আপনি সুযোগ দিবেন না? যে তাদেরকে সুযোগ দিতে হবে। আচ্ছা, সরকারকে সুযোগ দিতে হলে কিন্তু তাদের যে পরিমাণ দাবি দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো তারা অবশ্যই কথা বলবেন, কিন্তু
আপনার কথা হচ্ছে যে তারা অবশ্যই সংসদে বলবেন, সব কথাই কি সংসদে হবে নাকি রাজপথে হবে সে বিষয়ে আমরা শুনবো। দর্শক যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখছেন বাংলা টক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশা। আমরা কথা বলছিলাম বিএনপি আসলে কোন পথে হাঁটছে সে নিয়ে চলছে নানা আলোচনা। আমরা একটি বিষয়ে শুনছিলাম এর আগে আমরা হাসান আব্দুল্লাহর একটি বক্তব্য, আমরা আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আমরা একটু তথ্য জানি আজকে সারাদিনে, সেটা হচ্ছে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের যিনি সার্জিস আলম, তিনি বলেছেন যে গণভোটের রায় না মানলে সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে তারা মাঠে নামে, তারা এই হুঁশিয়ারি দিয়েছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একই কথা বলেছেন। এবং সার্জিস আলম বলেছেন যে নির্বাচনের 1.5 মাস পার না হতেই বিএনপি মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে। শাহিন হাসান, আমরা একটু শুনতে চাই আপনার কাছে যে আসলে এই যে এনসিপি তাদের যে বক্তব্যগুলো, এর আগে আমরা শুনলাম একজনের বক্তব্য, আর বাকি দুজন তারা একই পথে বক্তব্য দিচ্ছেন আসলে। এবং একই সাথে মঞ্জুর ভাই তিনি বলেছেন যে তারা যদি এখন লোকজনকে ডাকে কেউ তাদের পাশে দাঁড়াবে না, আসবে না, কেউ বলবো না, মানে আগের মতো সেই পাওয়া যাবে না। প্রথম কথা সেটা আমি একটু শুরুতে আসি। আমি জানি না ওনারা কিসের ভিত্তিতে, তারা যেহেতু গণভোট বা জুলাই সনদের পক্ষের শক্তি, তারা জুলাই সনদ এবং গণভোটে যেহেতু জুলাই সনদকে লেজিটিমেসি দেওয়া হয়েছে সেটার পক্ষে তারা সোচ্চার থাকবেন। এটা শুধু তাদের সাংগঠনিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, বিপ্লবের দায়িত্ব। এই দায়িত্ব যদি তারা পালন না করতো তাহলেই আমি বরং তো মনে করছি তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন না। দ্বিতীয়ত কথা হলো সেটা হলো মঞ্জু ভাই কিছু উপদেষ্টাদের কথা বলেছেন, আর উপদেষ্টাদের কারো কারো কথা নিব, কারো কারো কথা নিব না। যেমন সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন যে অমুকদেরকে আমি মেইন স্ট্রিম হতে দেইনি। হ্যাঁ, তা যদি একজন উপদেষ্টার এই বক্তব্য হয়েই থাকে তাহলে এই নির্বাচন এবং এই সরকারের তো ফল্টি, তার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে বা যারা রাষ্ট্রের শৃঙ্খলার জন্য দায়িত্ব নিয়েছিল, সাংবিধানিকভাবে শপথপ্রাপ্ত, গোপনীয়তার শপথপ্রাপ্ত, উনি যখন এই কথাগুলো বলেন তখন তার বিরুদ্ধে কি রাষ্ট্র বা সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? কিংবা আদালত সুমোটো হিসাবে তো ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল। এই কথাগুলো কেন আসছে? এতদিন বলছেন, কিছুক্ষণ আগে জুলাই যারা সৈনিক ছিলেন, যারা পদাতিক ছিলেন, তাদেরকে আমরা মেলাইন করার জন্য অনেক কথা বলি যে এরা সব লুটপাট করেছে। হ্যাঁ, একসময় যে কি আসিফের বিরুদ্ধে অনেক বলা হয়েছে লুটপাট করছে, বলছে না? তা উনার সমস্ত নিজের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করছে না? তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? যে হ্যাঁ, আমি যে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে বললাম, উনার হিসাব দিয়ে দিলেন, এখন আমি কেন ক্ষমা চাবো না যে আমি উনার বিরুদ্ধে বিষোদ্গার করেছি, মিথ্যাচার করেছি? সবাই কি তার নিজের অ্যাকাউন্টে টাকা রাখে? যদি ভুল হয়ে, যদি এই অভিযোগটা যারা করেছে তারা এখন ক্ষমতায়, তারা কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। একই রকমভাবে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে কাউকে এম্পাওয়ার হতে দেওয়া হয় নাই বা মেইন স্ট্রিম হতে দেওয়া হয় নাই, তার বিরুদ্ধে কি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে? বা তার এই বক্তব্যকে আমলে নিয়ে এসে অন্যদের বক্তব্য আলাদা। যখন রাষ্ট্রপতি বলেছেন যে আমার কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ দিয়েছেন, আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি, রাষ্ট্রপতি গোপনীয়তার শপথ নিয়েছেন, সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, এখন সেই সাবেক প্রধানমন্ত্রীর সেই পদত্যাগপত্র কোথায়? উনি যদি অসত্য তথ্য বলেই থাকেন তাহলে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট নেওয়ার দায়িত্ব হলো এই সংসদের। সংসদ কি সেই পথে হাঁটছে? শেষ পর্যায়ে চলে আসছি না, এখানে হচ্ছে কি সব সরকারই সেটা করে। আগের সরকারের যত দুর্নীতি থাকে সেগুলিকে সামহাও হইচই করে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশন নেয় না। কেন নেয় না? কেন আসলে কারণ নিজেরা দুর্নীতি করবে, তার মানে সবাইকে একই ওই যে বলে পুরোনো পথে। এইখানে রিজওয়ানা হাসানের এই যে কথাটা, এরকম তো মারাত্মক কথা যে উনি কি তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে কিনা, ওরা কিন্তু সোমোটো করা উচিত। এক, 2 নম্বর জিনিস হলো উনি অনেক দুর্নীতি করছে বহু জায়গায়। এই যে বাংলাদেশ প্রতিদিনের যে কাহিনীগুলি উঠছে, আর কত উঠবে? সাংবাদিকরা আর কতভাবে ধরে দেখাবে যে এই যে সাখাওয়াত সাহেবের দুর্নীতির কথা উঠছে এক জায়গায়, যে বিভিন্ন জায়গায় এদের কথা আসতেছে। তো এরা তো একজন করে চলেও গেছে, ফায়াজ সাহেব চলে গেছে, আদিলুর রহমান চলে গেছে, এরা সবাই লুটপাট করে এক একজন ভাইগে গেল না। তো বাংলাদেশের লোকজন হচ্ছে মালে গনিমত হয়ে গেছে। এদেরকে আটকায়া, এরা তো আর ব্যাংকে টাকা রাখে না, শোনেন, ওই ব্যাংকে টাকা রাখে না, টাকা রাখে বিভিন্ন জায়গায়। এবং আপনি লাইফ স্টাইল দেখেন, একটা ছেলে যে 10,000 টাকার চলতো, সে যখন একটা 40 লক্ষ 80 লক্ষ টাকার একটা গাড়ি থেকে নামে, তখন আপনি বুঝতে হয়
তখন তো বুঝতে হয় যে এই টাকাটা এই জায়গায় সে এই গাড়িটা সে কোথায় পাইছে। তার মানে আমরা এগুলি হচ্ছে- জানি। তার মানে হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ হচ্ছে রাজনৈতিক যে চক্রের মধ্যে আবর্তিত, সেখান থেকে আমরা বেরোতে পারছি না আসলে। এটাই তো আশা করছিল জনগণ, যে এই দুর্নীতির চক্র, দুঃশাসনের চক্র, চাঁদাবাজের হাত থেকে মুক্ত হওয়ার জন্যই তো সবাই নামে আসছিল। শুধু যে ওই হাসনা তার সার্জিসে তো আগে তো বঙ্গবন্ধুর গুণগান করতে করতে দিন রাত কাটাইছে, এখন বলছে যে 15ই আগস্টের, এগুলো তো ঠিক না। তারপরে সবকিছুর পরে আমরা মনে করি যে আসলে সবকিছু কাটিয়ে উঠে আমরা অবশ্যই একটি ভালো সূর্যোদয়ের অপেক্ষায় থাকবো আমরা। অসংখ্য ধন্যবাদ ডক্টর মঞ্জুরা চৌধুরী এবং শাহিন হাসান, আপনাদের দারুণ সব আলোচনা ছিল। দর্শক, দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানের সাথে। ভালো থাকবেন, শুভরাত্রি।